নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা 22 জিকে সেট নিয়ে আমরা আলোচনা করব। এর আগে 1 থেকে 21 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি, যারা এখনও দেখোনি তারা কিন্তু অতি অবশ্যই দেখে নিও, যে আপকামিং গ্রুপ ডি বলো, আরপিএফ, আচ্ছা আরপিএফের উপর বেস করে কিন্তু আমি কিছু প্রায় 61টার মতো আমি জিকে সেট দিয়েছি, প্র্যাকটিস সেট দিয়েছি, যেটা আরপিএফকে টার্গেট করে দিয়েছি। তা যারা যারা আরপিএফের সামনে পরীক্ষা দেবে তারা কিন্তু অতি অবশ্যই সেটগুলো যদি দেখে নাও, তোমরা জিকেটা অনেকটা তোমরা রিকভারি করে নেবে। যারা নিউ, মানে নতুন যারা কম্পিটিটিভ এক্সামে আছো, খুব সহজে কিন্তু ওই কটা সেট পড়লেও কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যাবে। তো চলো আজকে আমরা 22 সেট নিয়ে আলোচনা করি। তো আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, বলছে আন্নামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মেঘালয়, আচ্ছা কালারটা চেঞ্জ করে নি একটু, আচ্ছা ওকে চলো। তো কি আছে, বলছে তামিলনাড়ু, মেঘালয়, মধ্যপ্রদেশ নাকি কেরালা। তো আন্নামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ এটা আছে কিন্তু কেরালাতে। ওকে, আন্নামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কাহিনী বর্ণিত আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, গৌতমীপুত্র সাতকর্ণী নাকি কলিঙ্গরাজ খারবেল। তো এলাহাবাদ প্রশস্তিতে দেখো, এগুলো বহু পরীক্ষায় আসে, তোমরা জানো এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কাহিনী কিন্তু বর্ণিত আছে। এবার এই যে প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, এর রচনাটা কে করেছেন? কোন রাজার কাহিনী বর্ণিত আছে সেটা তো জানলাম, সমুদ্রগুপ্ত, কিন্তু এলাহাবাদ প্রশস্তির রচনা কে করেছেন? তো মনে রাখবে, এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন হচ্ছে হরিসেন। এর জন্য আমরা বলি যে হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি। ওকে, তো কোন রাজার কাহিনী বর্ণিত আছে? সমুদ্রগুপ্ত। আচ্ছা, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়, এটা তোমরা জানো। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি কিন্তু বিক্রমাদিত্যও বলা হয় তাকে, এবং তিনি সরকারি উপাধিও নিয়েছিলেন। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার যে মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে কাহিনী বর্ণিত আছে সেটা হচ্ছে, যেটা সম্ভব অনেক কটা লিপি আছে, তার মধ্যে গুহালিপি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাহিনী বর্ণিত আছে। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় একটা কোশ্চেন আসে, প্রথম মেগাস্তিনিস কার সময় আছে, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে কে আসেন, এই কোশ্চেনটা কিন্তু আসে পরীক্ষায়। যেটা এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় গন্ডগোল হয়ে যায়, যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে ভারতে আসে। দেখো, প্রথম চন্দ্রগুপ্তের সময় মেঘাস্তিনিস আসে, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু ফাইয়েন আসে, আর হর্ষবর্ধনের সময় আসে হিউয়েনসাং। ঠিক আছে, তাহলে প্রথম চন্দ্রগুপ্তের সময় আসে মেগাস্তিনিস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় হচ্ছে ফাইয়েন, এবং হর্ষবর্ধনের সময় হিউয়েনসাং। হয় মিল আছে, এটা সহজেই মনে থাকে। এবং এই মেগাস্তিনিসই কিন্তু ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন। ওকে, আচ্ছা, আর গৌতমীপুত্র সাতকর্ণী যদি বলি, তিনি তার যে রচনা লেখা আছে গৌতমীপুত্র সাতকর্ণী, এর সম্বন্ধে লেখা আছে হচ্ছে ওটা কি প্রশস্তি? নাসিক প্রশস্তি, তাই না? নাসিক প্রশস্তি। তো নাসিক প্রশস্তিতে কার সম্বন্ধে লেখা আছে? তো গৌতমীপুত্র সাতকর্ণী সম্বন্ধে কিন্তু লেখা আছে। আর কলিঙ্গরাজ খারবেল সম্বন্ধে লেখা আছে হচ্ছে ভিতরি লিপি, হচ্ছে তো সম্রাট স্কন্দগুপ্ত ভিতর লিপি। কলিঙ্গরাজ খারবেলটা যত সম্ভব হাতিগুম্ফা লিপি হবে। হ্যাঁ, তবু তোমরা একটু দেখে নিও তো, কলিঙ্গরাজ খারবেল হচ্ছে হাতিগুম্ফা লিপি। তো কলিঙ্গরাজ খারবেল হাতিগুম্ফা, গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে নাসিক, এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত। এই চলো নেক্সট, ভারতের কত সালে প্রথম জিএসটি চালু হয়েছিল? মানে ভারতে কত সালে প্রথম জিএসটি চালু হয়েছিল? তো দেখো, 2016 সালে, তোমাদের মনে আছে 2016 সালে নরেন্দ্র মোদী কিন্তু, ডেটটা আমার খেয়াল নেই, এটা দিতে পারে যে কত সালে নরেন্দ্র মোদী সেই নোটবন্দিকরণ, যেটা মানে 1000 এবং 500 টাকার নোট যে বাতিল করে, তাই না, বাতিল করেন, যেটা 500 টাকার নোট এবং 1000 টাকার নোট, তাই কি না? 1000ও বাতিল করেছিলেন। তো যাই হোক, তো এই যে এটা কোন কত তারিখে, তো সালটা তো 2016 তোমরা সকলেই জানো, কিন্তু তারিখটা কিন্তু দিতে পারে পরীক্ষায়। তো ঠিক তার নোট বাতিলের পরের বছরই কিন্তু এই জিএসটি চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানে নরেন্দ্র মোদী সরকার। ঠিক আছে, তো জিএসটি চালু করে প্রথম, কিন্তু মনে রাখবে প্রথম জিএসটি চালু হয়েছিল কোন দেশে? ফ্রান্সে কিন্তু প্রথম চালু হয়েছিল, আর ভারতে চালু হয়েছিল কিন্তু 2017 সালে। হাজার হাতির দেশ কাকে বলা হয়? লাওস, ফিনল্যান্ড, ইথিওপিয়া, পিটসবার্গ। দেখো, পিটসবার্গ হচ্ছে
পিটসবার্গ হচ্ছে আমেরিকার কিছু একটা, এই মুহূর্তে খেয়াল নেই। ইথিওপিয়া কিন্তু হাজার হাতির দেশ হচ্ছে ইথিওপিয়া, ঠিক আছে? হাজার হাতির দেশ, দেখো যদি বলতে সাদা হাতির দেশ কোনটা, সাদা হাতির দেশ কিন্তু থাইল্যান্ড, আর হাজার হাতির দেশ হচ্ছে ইথিওপিয়া। ফিনল্যান্ড হচ্ছে হাজার হ্রদের দেশ, আর লাওস একটা নাম আছে, লাওসটা লাওসটা তোমরা একটু দেখে নিও, ওকে? তো হাজার হাতির দেশ কোনটা, ইথিওপিয়া। চলো, নিচের কোনটি অন্যটির থেকে আলাদা? দেখো ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন আর নিয়ন। এই ক্লোরিন, ফ্লোমিন, ব্রোমিন, আয়োডিন, তোমরা জানো আয়োডিনকে আই দিয়ে, দেখো ক্লোরিনকে সিএল দিয়ে, ওকে, ফ্লুরিনকে এফ দিয়ে, ব্রোমিনকে বিআর দিয়ে, আর আয়োডিন আছে কি বললাম, আয়োডিন, ওকে। তো আয়োডিনকে আই দিয়ে ডিনোট করা হয়, আর একটা হচ্ছে অ্যাস্টাটিন যেটা এটি দিয়ে। ক্লিয়ার? তো এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই কটা হচ্ছে হ্যালোজেন মৌল, বিশেষ করে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটে হচ্ছে বিশেষ করে হ্যালোজেন মৌল। কিন্তু নিয়ন, এই নিয়ন কিন্তু নিষ্ক্রিয় মৌল, তাই এটাই কিন্তু অন্যটির থেকে আলাদা। অর্থাৎ নিয়নের সংকেত হচ্ছে এনি, এবং নিয়ন নিষ্ক্রিয় মৌল, যার যার সর্বশেষ কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন আছে, অর্থাৎ এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নোবেল এলিমেন্ট। ক্লিয়ার? তোমাকে দিতেই পারে পরীক্ষায় নোবেল গ্যাস কোনটি, তো নোবেল গ্যাস হচ্ছে নিয়ন। সেরকম কটা নোবেল গ্যাস আছে মনে রাখবে, হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, জেনন আছে, আর রেডন আছে। তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তো এই 6টা কিন্তু নোবেল গ্যাস আছে। তো এইখানে, আর এগুলো হচ্ছে ক্লোরিন, আর এই 6টা হচ্ছে নোবেল। তো নিয়ন ইজ আ রাইট অ্যান্সার। নেক্সট, মীনাক্ষী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ নাকি ওড়িশা? তো মীনাক্ষী মন্দির ভারতের তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থিত মীনাক্ষী মন্দির। নেক্সট কোশ্চেন, বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন দেশে অবস্থিত? দেখো প্রথম কথা হচ্ছে, এই বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেই দেশের কিন্তু প্রথম পাওয়ার প্ল্যান্ট, যে দেশেরই হবে না কেন সেই দেশের প্রথম পাওয়ার প্ল্যান্টই হচ্ছে বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এবং এটা কোন দেশে? তো মনে রাখবে এটা হচ্ছে ইউএই, সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এই বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু অবস্থিত, এবং এটাই সেই দেশের প্রথম পাওয়ার প্ল্যান্ট। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ কোনটি? পিদুর তালাগালা, মাউন্ট হাকাকাবো, ভিলিংলি, কোনোটিই নয়। তো পিদুর তালাগালা হচ্ছে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ কি? পিদুর তালাগালা। নেক্সট, নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? দেখো এটা পড়তে গেলে তোমাদের একটা, এর আগে বহুবার বলেছি, বেনিয়া সহকলা বলে একটা টার্ম আছে। কি? বেনিয়া, আচ্ছা, বেনিয়া সহকলা। দেখো বেনিয়া ফর বেগুনি, বে ফর বেগুনি, নি ফর নীল, আ ফর আকাশি, বেনিয়া সহ, স ফর সবুজ, হ ফর হলুদ, ক ফর কমলা, লা ফর লাল। তো টোটাল কটা কালার আছে দেখো, একটা, 1 2 3 4 5 6 7টা। তো 7টা কিন্তু আলোর কিন্তু এই 7টা বর্ণ আছে। এবার আমাকে বলেছে হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো মনে রাখবে, যত বাম দিক থেকে ডান দিকে যাবে, কি বললাম, যত বাম দিক থেকে ডান দিকে যাবে তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। কি বললাম? তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ইনক্রিজ, ওকে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তার মানে তুমি এই রেশিওটা মনে রাখবে, এই জাস্ট বেনিয়া সহকলাটা মনে রাখবে, তাহলে তুমি এই কোশ্চেনের অ্যান্সার কোনো দিন ভুল হবে না। তাহলে আমাকে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, দেখো লাল দেয়নি, লালের আগে কি আছে? কমলা, তো কমলা ইজ দ্য রাইট অ্যান্সার। আর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কি? সবচেয়ে কম হচ্ছে বেগুনি, তা বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি হচ্ছে লাল, কিন্তু যেহেতু লাল অপশনে নেই তো রাইট অ্যান্সার হবে কমলা। এইখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে দেখো নিউ ইকুয়াল টু নিউ, আমি একটা রিলেশন তোমাদের লিখছি যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তো আমি লিখতেই পারি যে নিউ প্রপোর্শনাল 1 বাই ল্যামডা। আমি সি, তো দেখো সি হচ্ছে আলোর বেগ, তো আলোর যে বেগ সেটা তো কনস্ট্যান্টই থাকবে না, আলোর বেগের তো কোনো চেঞ্জ হবে না, কিন্তু এই ল্যামডা আর নিউর সাথে একটা সম্পর্ক আছে। নিউটা কি? তাহলে নিউ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে একটা জিনিস বুঝলে যে তরঙ্গ দৈর্ঘ্য মানে নিউ আর ল্যামডার মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? একটা বাড়লে একটা কমবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্কটা কমে যায়। তাহলে তোমাকে যদি কোশ্চেনটা ঘুরিয়ে আসে যে কোন আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম,
তো মনে রাখবে লাল আলোর কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে কম। কেন কম? কেননা লালের তরঙ্গদৈর্ঘ্য বেশি, তো যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কমে যায়। তো জাস্ট বেনিয়া সহকলা এই টার্মটা যদি মনে রাখো, তুমি কম্পাঙ্ক রিলেটেড, তরঙ্গদৈর্ঘ্য রিলেটেড যে কোনো কোশ্চেন আসুক, বেশি কম যে কোনো কোশ্চেন আসুক, বা কোনো যদি তোমাকে ঊর্ধ্বক্রম অধক্রমে সাজাতে বলে বা এরকম চায়, তো সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু তুমি এই জাস্ট এইটুকু দিয়ে তুমি পেরে যাবে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, মনে রাখবে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, মানে কোনো ধরো মাধ্যম, ধরো সাপোজ আমি বলছি যে আমি একটা লাল আলোকে পাঠাচ্ছি, লাল আলোকে মনে করো আমি আয়না থেকে, মানে কোনো কাচের মধ্যে থেকে আমি এবার বায়ু মাধ্যমে পাঠাবো। কাঁচ একটা আলাদা মাধ্যম, আর আমাদের যে বায়ু একটা আলাদা মাধ্যম। তো একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে গেলে মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তো তোমাকে পরীক্ষা এরকমও কোশ্চেন দেবে যে, আমি যে একটা পেজ নিয়ে নিই, তোমাকে এরকম কোশ্চেন দেবে যে দুটি মাধ্যম, ধরো এটা একটা মাধ্যম, আচ্ছা মনে করো নিচে এটা একটা বিভেদ তল, তো নিচে জল আছে। তো যখন কোনো আলো, এই যে বায়ু উপরে তো কিছু নেই, মানে তো এয়ার আছে না, কিছু নেই, আর এখানে ওয়াটার আছে। তো বললো আলো বায়ু মাধ্যম থেকে তোমার জলমাধ্যমে ঢুকে গেছে, বায়ু মাধ্যম থেকে জলমাধ্যমে গেছে, তাহলে নিচের কোনটির পরিবর্তন হবে না? তো মনে রাখবে গতিবেগের পরিবর্তন হবে, তোমার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে, কিন্তু কম্পাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হয় না। কম্পাঙ্ক কিন্তু আলোর কনস্ট্যান্ট ভ্যালু। তো এটা মনে রেখো, কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং বিশেষ করে রেলওয়ে, যে কোনো সায়েন্সের রেলওয়ে সেক্টর কেন, যে কোনো পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো কিন্তু আসে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা তাহলে এখানের অ্যান্সারটা আশা করে দিয়ে দিয়েছি, অ্যান্সার হচ্ছে কমলা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মুঘল সম্রাট বিবি কা মকবরা নির্মাণ করেছিলেন? শাহজাহান। তো শাহজাহান এর আগের বারও বললাম, এর আগের ভিডিওতেও বলেছি, এগুলো 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 খুব আসে। তো এগুলোর জন্য রেলের ক্ষেত্রে আপকামিং যে তোমার পরীক্ষা আছে, এএলপি টেকনিশিয়ান আছে, হ্যাঁ, গ্রেড 1 গ্রেড 3, তারপরে তোমার এরপরে এনটিপিসি হবে, তারপরে গ্রুপ ডি হবে। তো রেলের পরীক্ষার জন্য এইসব কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই কারণে আমি এইগুলো বেশি করে আনি, যাতে তোমাদের মনে থাকে, এবং অন্যান্য এখানে তথ্যভিত্তিক আলোচনা করি তো আমরা, তো এই কারণে অন্যান্য জিনিসগুলো তোমাদের মনে থাকবে, যে শাহজাহান আর কি করেছে, এগুলো যত শুনবে তত মনে থাকবে। তো এর যে রাইট অ্যান্সার হবে, বিবি কা মকবরা কিন্তু ঔরঙ্গজেব বানিয়েছিল, তাই না? বিবি কা মকবরা, শাহজাহান, আকবর, জাহাঙ্গীর নিয়ে এর আগে ভিডিওতে বহু বলেছি, তো সেগুলো আবার বলবো, আবার কিছুদিন পর আবার এগুলো আলোচনা হবে। মহাপ্রাণঘাট কার সমাধিস্থল? জওহরলাল নেহরু, তোমরা জানো। ইন্দিরা গান্ধী শক্তিস্থল, মহাত্মা গান্ধী রাজঘাট, জওহরলাল নেহরু শান্তি ভবন, তাই না? শান্তিস্থল, হ্যাঁ শান্তি ভবন। আচ্ছা, তাহলে মহাপ্রাণ ঘাট পড়ে থাকলো কি? রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদ, যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, তো তিনি হচ্ছেন মহাপ্রাণ ঘাটে হচ্ছে তার সমাধিস্থল। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর হয়? 5 বছর, 2 বছর, 6 বছর, নাকি 4 বছর? তো মনে রাখবে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর হয়। তো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। এবার এইখানে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, যে রাজ্যসভা কিন্তু স্থায়ী সদস্য। এইখান থেকে কিন্তু যেমন লোকসভা যে যারা নির্বাচিত হয়, তারা বিভিন্ন জায়গা থেকে, যে আমাদের যে নির্বাচন হয়, যখন নির্বাচন হয়, তো নির্বাচিত হয়ে কিন্তু লোকসভা আসে। তো লোকসভা কিন্তু, মানে লোকসভার সদস্যরা নির্বাচিত হয়ে আসে, তো লোকসভা কিন্তু ভেঙে দেওয়া যায়, কিন্তু রাজ্যসভা কিন্তু কখনোই ভেঙে দেওয়া যায় না। এটা কিন্তু মনে রেখো। রাজ্যসভায় যারা থাকে তারা হচ্ছে স্থায়ী। তাহলে তারা চিরজীবন থাকে না। তারা, প্রথম কথা হচ্ছে কার্যকালের মেয়াদ, রাজ্যসভায় কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর, আর প্রতি 2 বছর অন্তর 2/3, 3 ভাগের 2 ভাগ করে তোমার রাজ্যসভা থেকে তোমার 2 বছর অন্তর অন্তর বেরিয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা 2 বছর অন্তর না, আচ্ছা 2 বছর অন্তরই হবে, 2 বছর অন্তর অন্তর কিন্তু বেরিয়ে যায়। তার মানে কি, তাদেরকে নির্বাচন হয়ে আসে না, নির্বাচিত হয়ে আসে না, বিশিষ্ট ব্যক্তিরা এইখানে আসে। ওকে, যাই হোক, তো রাজ্যসভার সদস্যদের যারা সদস্য হয়, তাদের কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর, আর 2 বছর অন্তর অন্তর তোমার কিন্তু এই 2/3 অংশ করে বেরিয়ে যায়। নেক্সট, আর রাজ্যসভার সদস্য হতে গেলে তার ন্যূনতম বয়স কত হতে হবে? এটাও পরীক্ষা আসে, তো মনে রাখবে ন্যূনতম বয়স হচ্ছে রাজ্যসভার, লোকসভার 25, রাজ্যসভার 30। ক্লিয়ার? রাজ্যসভার 30। চলো নেক্সট।
আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, দেখো অনেক সময় পড়াতে পড়াতে দুই একটা হয়তো ভুল হতে পারে, তো তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি সেটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেটা বলে দেবো। তো যারা জুড়ে থাকবে আমার ভিডিওর সাথে, মানে আমার সাথে জুড়ে থাকবে, তারা অবশ্যই সেটা তাদের কাছে ধরা পড়ে যাবে ভুল কোনটা ঠিক কোনটা। তো হয় অনেক সময় দুই একটা হয়। ওকে, চলো। সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত? সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার হায়দ্রাবাদ, ধানবাদ, এলাহাবাদ নাকি রুড়কি? তো এটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার এটা কিন্তু উত্তরপ্রদেশের এলাহাবাদে কিন্তু এই সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার কিন্তু অবস্থিত এলাহাবাদে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোন দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়? 1 ডিসেম্বর। দেখো 1 ডিসেম্বর এইডস, তোমরা জানো এটা মুখস্থ হওয়ার কথা। 1 ডিসেম্বর এইডস ডে। এইডস যে রোগটা হয় এটা মূলত কিসের কারণে হয়? HIV। এই দুটো নাম কিন্তু দেয় পরীক্ষায়। HIVর পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর এইডস হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, আর এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর HIV হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা হিউম্যান ইমিউনো ভাইরাস মনে হয়। যাই হোক, তো HIVর পুরো নাম তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, আর 1 ডিসেম্বর ওটা। আচ্ছা, 5 ডিসেম্বর আর 3 ডিসেম্বর। আচ্ছা, এখানে রাইট অ্যান্সার কী হবে? 10 ডিসেম্বর। তো মনে রেখো বিশ্ব মানবাধিকার দিবস সেটা হচ্ছে 10 ডিসেম্বর। আচ্ছা, 3রা ডিসেম্বর মনে রাখবে বিশ্ব প্রতিবন্ধী দিবস। কি বললাম? 3রা ডিসেম্বর হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। আচ্ছা, 5 ডিসেম্বর কিছু একটা গুরুত্বপূর্ণ দিবস আছে, তোমরা সেগুলো দেখে নিও। নেক্সট, বায়ুর মধ্য দিয়ে যাবার সময় যে তরঙ্গ সৃষ্টি করে সেটি কী ধরনের তরঙ্গ? মানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, দেখো তরঙ্গ অনেক ধরনের হয়, মানে মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, আর এই দুটোই স্থিতিস্থাপক তরঙ্গ। তির্যক তরঙ্গ এটাও স্থিতিস্থাপক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ এটাও স্থিতিস্থাপক তরঙ্গ। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কী দেখো? ধরো মনে করো আমি কথা বলছি, এটা হচ্ছে আমার ছবিটা খুব একটা ভালো আঁকতে পারি না, তবুও মনে করো এইখান থেকে কেউ কথা বলছে, ঠিক আছে? এখান থেকে কথা বলছে, তাহলে কথাটা যখন আমি যখন কথা বলছি, তাহলে আমার কথার যে শব্দের যে কম্পনগুলো সে বা প্রাবল্যগুলো সে এই দিক দিয়ে যাচ্ছে, গেল তো? এবার দেখো যদি আর এইখানে বায়ু আছে, এই শব্দ যখন যাচ্ছে এইদিকে, এখানে বায়ু আছে, তাই না? তো শব্দের যে গতিবেগ, অর্থাৎ শব্দ মনে করো ভি গতিবেগে যাচ্ছে, তো শব্দের গতিবেগের সাথে যদি এই যে বায়ুর মধ্যে যে কণা আছে, সেই কণার যে কণাগুলো আছে সেই কণার কম্পন যদি এই গতিবেগের সাথে প্যারালাল হয়, শব্দের গতিবেগের সাথে যদি কণার কম্পন প্যারালাল হয়, অর্থাৎ সমান্তরালভাবে কম্পিত হয়, সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার? আর যদি শব্দ মনে করো এইভাবে যাচ্ছে, কিন্তু কণাটা এইভাবে ভাইব্রেট হচ্ছে, অর্থাৎ লম্বালম্বিভাবে, মানে শব্দের যে গতিবেগের সাথে কণার যে কম্পন সেটা 90 ডিগ্রি ভাবে হচ্ছে, তখন সেটাকে বলা হয় তির্যক তরঙ্গ। এবার আমাকে কোশ্চেন করেছে কি, বলছে বায়ুর মধ্য দিয়ে যখন কোনো শব্দ যাচ্ছে বা যে তরঙ্গটা সৃষ্টি করে সেটা কী ধরনের তরঙ্গ? তো বায়ুর মধ্যে দিয়ে যখন যাবে না, তখন সেটা তৈরি হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিন্তু যদি তুমি জলে ধরো ঢিল মারলে, তো জলে ঢিল মারলে দেখবে একটা ঢেউ সৃষ্টি হয় না? তো এই ঢেউটা সৃষ্টি, মানে ঢেউটা অ্যাকচুয়ালি কি, তাহলে উপরে নামছে উঠছে নামছে, তো ঢেউটা সৃষ্টিই হয় অ্যাকচুয়ালি তির্যক তরঙ্গর জন্য। অর্থাৎ জলের কণাগুলো কি হয়, শব্দের যে গতিবেগ, তরঙ্গের যে গতিবেগ, তার সাথে জলের কণাগুলো লম্বালম্বিভাবে ওঠানামা করে, তো এই কারণেই ঢেউগুলো হয়। বুঝতে পারলে? তো এই কারণে জলের মধ্যে দিয়ে যে তরঙ্গ সেটা হচ্ছে তোমার কি তির্যক তরঙ্গ। আর বায়ুর মধ্যে দিয়ে যদি কোনো তরঙ্গ যায়, শব্দের যে তরঙ্গ হয় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ তোমায় দিই, যেমন তুমি ধরো কোনো স্প্রিং উপর দিয়ে ঝুলিয়ে দিলে, তো স্প্রিংটা টেনে ছেড়ে দিলে যে স্প্রিংয়ে কম্পন সৃষ্টি হবে, তো সেটাও কিন্তু অ্যাকচুয়ালি অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। যেটাই তোমার কম্পনটা পদার্থের সঙ্গে সমান্তরাল হবে, সেটাই অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। তো বিষয়বস্তুগুলো একটু জেনে নিয়ে যদি বুঝে অ্যান্সার করো, দেখবে অ্যান্সারগুলো ভুল হবে না, অ্যাকুরেসি খুব সুন্দর অ্যাকুরেসি থাকবে। নেক্সট কোশ্চেন। আর রেলের পরীক্ষা তোমরা জানো যে অ্যাকুরেসিটাই কিন্তু মেইন। কলকাতার শহীদ মিনারের আসল নাম কী ছিল, মানে পূর্বেকার নাম কী ছিল? চৌরঙ্গি, হেস্টিংস স্কোয়ার, ভিক্টোরিয়া মেমোরিয়াল নাকি অক্টারলোনি মেমোরিয়াল? তো অক্টারলোনি মেমোরিয়াল হচ্ছে যে কলকাতার শহীদ মিনার, তার আগের নাম। নিচের কোনটি ভারতের অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? আচ্ছা, ভারতে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ নয় নিচের কোনটি? প্রথম কথা গির,
নন্দা দেবী, পাঁচমারি, আগস্ত্যমালাই, দেখো প্রত্যেকটাই তো ভারতে অবস্থিত। নন্দা দেবী তোমার উত্তরাখণ্ডের মানে উত্তরাঞ্চলে, দ্যাট ইজ উত্তরাখণ্ডে আছে। পাঁচমারি হচ্ছে তোমার মধ্যপ্রদেশ, আগস্ত্যমালাই হচ্ছে কেরালা, তাই না, গির হচ্ছে গুজরাট। এবার কোশ্চেন হচ্ছে এই তিনটে কিন্তু অ্যাকচুয়ালি বায়োস্ফিয়ার রিজার্ভ, কিন্তু গির হচ্ছে জাতীয় উদ্যান, যেটা গুজরাটে অবস্থিত না, গুজরাটের গির হচ্ছে জাতীয় উদ্যান, তো এটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। তো রাইট অ্যান্সার এখানে হবে গির। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন ব্যক্তি ভারতের বুলবুল নামে পরিচিত? এটা আগের দিনও আমরা আলোচনা করলাম, ভারতের বুলবুল কোন ব্যক্তি, তো এইখানে আর বিশেষ কিছু বললাম না, এগুলো আগের ভিডিওতেও বলেছি। সরোজিনী নাইডু কিন্তু ভারতের বুলবুল। সুচেতা কৃপালিনী সম্বন্ধে, অ্যানিবেশন সম্বন্ধে কিন্তু আলোচনা করেছি। ভগিনী নিবেদিতা, তাকে ভগিনী নিবেদিতার একটা নাম আছে, তাকে ভারতের এই মুহূর্তে খেয়াল নেই, তো যদি কেউ জানো তো কমেন্টে লিখে দিও ভগিনী নিবেদিতাকে কী বলা হয়। নেক্সট, তরুণের স্বপ্ন গ্রন্থটি কার লেখা? সবার পড়া উচিত, নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক কিন্তু তৈরি করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, আর আমির খসরুকে কি বলা হয়? ভারতের তোতা পাখি। নেক্সট, পার্লামেন্টের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? দেখো, আহ্বান করেন আর পরিচালনা করেন দুটো আলাদা। তো আহ্বান করেন কে? লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি প্রধানমন্ত্রী? তো রাষ্ট্রপতি কিন্তু আহ্বান করেন, কিন্তু চালান কে? তো চালান মনে রাখবে লোকসভার স্পিকার। সেইখান থেকেই মানে রাষ্ট্রপতি সেইখান থেকে তোমার তাদের মধ্যে একজনকে নির্বাচন করেন, সেটা দুই দলের মানে যারা সদস্য আছে সেই সদস্যের তোমার কি বলবো নির্বাচিত কোনো একজন সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত কোনো একজন তিনি স্পিকারে হন, এবং স্পিকারকে নিয়োগ করেন হচ্ছে তোমার রাষ্ট্রপতি। ক্লিয়ার? তো এই কারণেই বলা হয় যে স্পিকারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ওকে, আচ্ছা, তাহলে আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। আর লোকসভার স্পিকার মানে অধিবেশন চালায় কে? তো চালায় কিন্তু তোমার লোকসভার স্পিকার। নেক্সট, বর্তমানে লোকসভার স্পিকারকে, এগুলো কিন্তু জেনে রাখবে, পরের কোনো ভিডিওতে এইসব নিয়ে আলোচনা হবে। তো সমস্ত কোশ্চেন থাকবে, দেখবে জুড়ে থাকো, প্রচুর কোশ্চেন আলোচনা হবে, প্রচুর তথ্য তোমরা পাবে। তরলের সান্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ম্যানোমিটার, ভিস্কোমিটার, ভোল্টামিটার, বোলোমিটার। দেখো, বোলোমিটার এর আগেও পড়িয়েছিলাম, এটা হচ্ছে তাপীয় বিকিরণ মাপা হয় বোলোমিটার যন্ত্রের সাহায্যে। ভোল্টামিটার হচ্ছে বিভব প্রভেদ, তোমরা সকলেই জানো বিভব প্রভেদ, তাই না, বিভব প্রভেদ মাপা হয় ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে। দেখো ভোল্ট, এটা ভোল্ট মিটার দিয়েছি, এটা ভোল্টটা হবে। ওকে, ভোল্ট মিটার আলাদা, ভোল্ট মিটার ভোল্টামিটার এক জিনিস নয়, বারবার বলছি। অপশনে কিন্তু ভোল্ট থাকবে, ভোল্টাও থাকবে, ঠিক আছে? তোমাকে যদি বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, অপশনে দেখবে, এই কোশ্চেন দিলেই অপশনে দুটোই থাকবে, ভোল্ট মিটারও থাকবে, ভোল্টাও থাকবে। তো ভোল্টা মিটারের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়, কিন্তু ভোল্ট মিটারটা কি? আরে ভোল্ট মিটার একটা যন্ত্র যেখানে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তাকে বলা হয় ভোল্ট মিটার। ক্লিয়ার? আর ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়, তাহলে তরলের সান্দ্রতা মাপা হয় ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে। শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? তোমরা জানো রাজ্য তালিকা আছে, কেন্দ্র তালিকা আছে আর যুগ্ম তালিকা আছে। তো শিক্ষা কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয় তালিকার অন্তর্গত, তো রাইট আনসার হবে যুগ্ম তালিকা। নেক্সট, কোন নদীর সাথে শিবসমুদ্রম জলপ্রপাত সম্পর্কিত? অর্থাৎ শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর আছে? তো এটাই চেয়েছে। তো মান্ডবী, দেখো মান্ডবী তো তোমরা জানো, মান্ডবী হচ্ছে দুধসাগর জলপ্রপাত, মান্ডবী নদীর উপর। আচ্ছা, সুবর্ণরেখা হচ্ছে হুন্ড্রু, তাহলে এইভাবে ক্যান্সেল আউট করবে, তো এটা ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল হবে। এবার আছে সরাবতী আর কাবেরী, তো কোনটা হতে পারে? এবার দেখো সরাবতী বা সরামতী, দেখো এখানে অ্যান্সার কাবেরী, এটুকু শিওর। তোমরা এই দুটো মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, তোমরা দুটোকে যদি ক্যান্সেল করো তাহলে 50% চান্স থাকে এখনও ঠিক করার, তো কিছুটা তো আইডিয়া করতে পারবে না, প্রবাবিলিটি থাকলো 50% ঠিক হওয়ার। তো চলো, তো রাইট আনসার হবে কাবেরী। কাবেরী নদীর উপর কিন্তু শিবসমুদ্রম জলপ্রপাত কিন্তু অবস্থিত। কালীবঙ্গান শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রাভি, সিন্ধু, ঘরঘরা নাকি সরস্বতী? তো কালীবঙ্গান শহর এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে ঘরঘরা নদীর তীরে কিন্তু কালীবঙ্গান শহর। আচ্ছা, বলতে পারবে কালীবঙ্গান যে শহরটি এটা কোন রাজ্যে অবস্থিত? এটা তোমরা কমেন্টে জানাবে, কালীবঙ্গান শহরটি কোন রাজ্যে অবস্থিত। এবং এই শহরটিতে কিন্তু এই কালীবঙ্গান, যেটা তোমার ঐতিহাসিক একটা প্লেস, এখানে কিন্তু তোমার কালো চুরির জন্য বিখ্যাত কালীবঙ্গান, তাই না?
কালীবঙ্গান কালো চুরির জন্য বিখ্যাত। নেক্সট, লাইমস্টোন কোন ধাতুর আকরিক? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার। দেখো লাইমস্টোনের সংকেত তুমি যদি জানো, অর্থাৎ চুনা পাথর যার সংকেত হচ্ছে CaCO3, তার মানে এখানে কে আছে? ক্যালসিয়াম আছে। তার মানে লাইমস্টোন হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। ক্যালসিয়াম ধাতুর আকরিক হচ্ছে লাইমস্টোন, অর্থাৎ লাইমস্টোন থেকে খুব কম খরচে খুব বেশি পরিমাণে তোমার ক্যালসিয়াম পাওয়া যায়। ক্লিয়ার? সোডিয়ামের আকরিক হচ্ছে তোমার সোডিয়ামের আকরিক হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের আকরিক। ওকে, কপার হচ্ছে কিউপ্রাইট। তারপরে ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার মেলাকাইট বলতে পারো, মানে মেলাকাইট হচ্ছে কপারের, ম্যাগনেসিয়াম হচ্ছে ডলোমাইট, ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। ঠিক আছে, নেক্সট। তো এই হচ্ছে আমাদের আজকে 22 যে জিকে সেট, সেটা আজকে এখানে শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখো লাইকটা করো, লাইক করলে ভীষণ মোটিভেট হই, আরও ভালো ভালো ভিডিও আনার একটা প্রেরণা থাকে তোমাদের প্রতি, তো অবশ্যই আনবো। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা, যেটা হচ্ছে আমাদের সন্তু একাডেমির কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তো সেখানে তোমরা জয়েন হয়ে যেও, সেখানে আমি PDF প্রোভাইড করে দেবো।